নমস্কার, 5টার 5 মিনিটে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। দুর্গাপুরের খবরে নজর রাখতেই হবে। গণধর্ষণের অভিযোগ এবং সেই গণধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার। কারা এই 5 জন? পুলিশি তদন্ত কোন দিকে, কোন পথে চলছে? 1.5 ঘন্টার ফুটেজ, পুলিশের হাতিয়ার, কিভাবে তদন্ত হচ্ছে জানবো। 5 জন গ্রেপ্তার, সেই 5 জন কারা জানবো। আমার সঙ্গে দুর্গাপুর থেকে সরাসরি অর্পণ রয়েছে। অর্পণ, দেখো ইতিমধ্যেই কিন্তু 5 জনকে গ্রেপ্তার করেছে শফিক শেখ, নাসির উদ্দিন শেখ, ফেরদৌস শেখ, অপু বাউরি শেখ, রিয়াজ উদ্দিন। এই 5 অভিযুক্তকে কিন্তু পুলিশ নিজেদের জালে তারা ধরা পড়ে গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই 5 জনকে নিয়ে কিন্তু পুলিশ আজ আদালতে, আজ 2 জনকে, এর আগে 3 জনকে আদালতে তোলা হয় এবং বাকি 2 জন যারা অধরা ছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং আজ সেই 2 জনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তাদের পুলিশি হেফাজতের আবেদন জানান এবং 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুর মহকুমা আদালত। এর আগে বাকি 3 জনকেও 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অতএব এদেরকে পুলিশে হেফাজতে নিয়ে যারা অভিযুক্ত রয়েছে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। এবং এই গোটা ঘটনায় কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যারা উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু তদন্ত শুরু করেছে। কারণ দেখা যাচ্ছে যে তার যে বন্ধু ছিল, অর্থাৎ সেও কিন্তু একেবারে পুলিশি হেফাজতে রয়েছে। কারণ তার কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং তার কাছ থেকেও বেশ কিছু তথ্য উঠে এসেছে এবং তার পাওয়া তথ্যেই কিন্তু এই বাকি 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে। ইতিমধ্যেই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং এই হেফাজতে নেওয়ার পরেই কিন্তু এই ঘটনা সত্যতা তারা যাচাই করবে এবং পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে এই তদন্তে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এর সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ ধন্যবাদ অর্পণ। এই 5 জনকে একবার দেখে নেওয়া যাক। এই 5 জনের পরিচয়। শফিক শেখ বেসরকারি কারখানার অস্থায়ী কর্মী, নাসির উদ্দিন শেখ দুর্গাপুর নগর নিগম বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মী, অপু বাউরি আইকিউ সিটি হাসপাতালে একবার রাজমিস্ত্রির কাজে যুক্ত ছিলেন, ফেরদৌস শেখ স্থানীয় বেসরকারি হাসপাতালের ওয়ার্ড বয়, শেখ রেজাউদ্দিন বেকার যুবক। তো এই 5 জন এবং এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা আজ দুর্গাপুর সিটি সেন্টারের সামনে বিক্ষোভ দেখান। এবং সেই বিক্ষোভ যখন হচ্ছে তখন পুলিশ জানায় যে এই বিক্ষোভের কোনো পারমিশন নেই, এখানে এই ধর্ণা মঞ্চের কোনো পারমিশন নেই। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। তার এই বক্তব্য তৃণমূল কিভাবে দেখছে? অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। এই শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল যেটা কিনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। শুভেন্দু অধিকারী বড় বড় বাতিলা মারার আগে জেনে নিন, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ। দুর্গাপুর সিটি সেন্টার বিজেপির ধর্ণা মঞ্চ থেকে পুলিশকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। পুলিশ অনুমতি ছাড়া ধর্ণার অভিযোগ করছে এবং ধর্ণা মঞ্চ থেকে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। আসুন, তুলুন চেয়ার, আসুন।
আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? পুলিশকে আক্রমণ, পুলিশকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর, পাল্টা তৃণমূলের জয়প্রকাশ মজুমদার। হাওয়া গরম করার জন্য এরকম বলছেন। সব থেকে বড় কথা, গত 24 ঘন্টায় বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে 14 বছরের একটি বাচ্চা মেয়েকে, তারপরে জয়পুরে। এইসব ঘটনার কোনো প্রতিবাদ করেন না শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে যদি হয় তখন বলেন পশ্চিমবঙ্গের কলঙ্ক। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কলঙ্ক, বিশ্বাসঘাতক এই কারণে, যখন উড়িষ্যাতে মানুষকে মারধর করে বাংলা ভাষা বলার অপরাধে তাদের অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদ করেন না। আর ওদিকে আজ দেখা গেল দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজে সামনে কড়া নিরাপত্তা বেষ্টনী, ব্যারিকেড, শুধুমাত্র যেহেতু সেমিস্টার চলছে, এমবিবিএস এর 3য় বর্ষের পড়ুয়াদের পরীক্ষা ছিল, পরীক্ষার্থীদের জন্য কিছুটা হলেও শিথিল করা হয়েছে নিরাপত্তার এমার্জেন্সির জন্য, বাকি ব্যারিকেড করা ছিল। কিন্তু দেখুন এসইউসিআই সেখানে বিক্ষোভ দেখায়, রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় এসইউসিআই এ। আমরা 4 জন বলেছিলাম যাব, পিসফুলি যাব, গিয়ে প্রিন্সিপালকে মেমোরেন্ডাম দেব, চলে আসবো। কোন রকম স্লোগান নেই, কিছু নেই। আমরা কলকাতা থেকে এসেছি, ভয়েস অফ অবয়া, ভয়েস অফ উইমেন, এখানে সিনিয়র ডাটা কলকাতা থেকে এসেছি। আমরা মেমোরেন্ডাম দেবো, আমরা যাব 4 জন পিসফুলি ভিতরে যাব, অথবা ওনারা আসবেন, মেমোরেন্ডাম নেবেন, চলে যাবেন, সেটাও অ্যালাউ করছে না। আর এদিকে দুর্গাপুর আদালত চত্বরে সেখানে মহিলা আইনজীবী, তাদের বিক্ষোভ, প্রতিবাদ। ঘটনাটি ঘটেছে সেটা ভীষণ নিন্দজনক। এর আগেও আমরা দেখেছি আরজিকর ঘটনা একটা নিন্দজনক হয়ে উঠেছে। প্রশাসনকে বলবো যে অলরেডি ওনারা 4 জন অ্যাকিউজ ধরেছে, সেটা বাহাবাও দিই ওনাদেরকে। ঘটনাগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে বা হচ্ছে, সেটা বন্ধ হোক। এই যে তখন দুর্গাপুজো হয়, এই হয়, সেই সময় নানান সিভিকরা থাকে এবং এই লাইনে যাবেন না, এই দিকে যাবেন না, অনেক রকম নিয়ম কানুন হয়। সেটা শুধু পুজোর সময় হয় কেন? সারা বছর এই সিকিউরিটিটা আমরা প্রশাসনের থেকে পাই না কেন? সারা বছর এই নারী সুরক্ষা বা যে কোনো জনসাধারণের এই সুরক্ষাটা সারা বছর থাকে না কেন? এইটা আমাদের প্রশাসনের কাছে একটা আমাদের দাবি। আর এদিকে দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার মিছিল, বিক্ষোভ ভবানীপুরে। দেখুন রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এখান থেকেই রয়েছে আমার সহকর্মী ইরনের সঙ্গে একবার কথা বলবো। কি অবস্থা ওখানকার, ইরন? অতনু, দেখো, আজকে যুব মোর্চার প্রতিনিধিরা, বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার প্রতিনিধিরা, তারা দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে এবং নারীর সুরক্ষা বাংলায় সেই দাবি রেখে একটি মিছিল করেন। ভবানীপুরের বলবন্ত সিং ধাবা থেকে মিছিল শুরু হয়ে যোগুবাবু বাজার পর্যন্ত তাদের মিছিল কর্মসূচি ছিল। গাজা পার্কের ক্রসিং এ এসে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভে বসে থাকার পর পুলিশের তরফ থেকে তাদের রাস্তা ক্লিয়ার করার জন্য বলা হয়, কারণ তারা রাস্তার একপাশে বসে থাকলেও যান চলাচলে ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতিতে তারা উঠতে না চাওয়ায় কিছুক্ষণের মধ্যে যেটা দেখা যায়, পুলিশের তরফ থেকে তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়। ওই সময় তারা বলপূর্বক উঠতে না চাওয়া এবং সেই ধস্তাধস্তি পুলিশের সঙ্গে সেই ছবি ধরা পড়ে। জনা 25 থেকে 30 জন বিজেপি কর্মী তারা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, মহিলা কর্মী ছিলেন, তাদের সঙ্গে মহিলা পুলিশের ধস্তাধস্তির ছবি ধরা পড়ে। সব মিলিয়ে তাদেরকে এই মুহূর্তে পুলিশের ভ্যান করে তাদেরকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং যান চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিছুক্ষণ আগেও এই অঞ্চলের পরিস্থিতি যথেষ্টাই ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ বিজেপি কর্মীরা অথবা তারা কেউই রাস্তা ছেড়ে উঠতে নারাজ ছিলেন। তারা রাস্তায় টায়ার চালিয়ে প্রতিবাদ কর্মসূচিও রেখেছিলেন, যদিও পুলিশের তরফ থেকে সেই টায়ার সরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিজেপির বিক্ষোভ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়েছে। ধন্যবাদ।
আর ওদিকে কোচবিহারের তুফানগঞ্জে সেখানে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। দুর্গাপুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও কর্মসূচি জানিয়ে রীতিমতো ধুন্ধুমার। এখান থেকে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কতক্ষণ ধরে এই পরিস্থিতি চলেছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকালই বিজেপি নেতৃত্ব ঘোষণা করেছিল যে দুর্গাপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে কোচবিহারের যে তুফানগঞ্জ আছে সেই তুফানগঞ্জে থানা ঘেরাও করা হবে এবং তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাবার নেতৃত্বে এই কর্মসূচি নেওয়া হবে। এদিন তারা যখন মিছিল করে যাচ্ছিলেন তুফানগঞ্জ থানার দিকে, সে সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই মিছিলের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ধুন্ধুমার বেঁধে যায় সেই মিছিলের মধ্যে। পরে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে দুপক্ষকে হটিয়ে দেয় এবং এই যে মিছিল, পাল্টা মিছিল, এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই উত্তপ্ত ছিল এদিন তুফানগঞ্জ শহর। অতনু, ধন্যবাদ। চুরি করতে করতে বাংলাটাকে শেষ করে দিয়েছে এরা। এদের গন্ডারের চামড়া, গরু, বালি, পাথর, চাকরি, পায়খানা সবই চুরি করে শেষ করে দিয়েছে বাংলাটাকে। আর এই সংস্কৃতি শুরু করেছে। বিজেপি অফিসের সামনে সেখানে উত্তেজনা। পুলিশের সামনে বিজেপি নেতা কর্মীদের মারধরের অভিযোগ। বিজেপি বিধায়ক মালতী রাভাকে গো ব্যাক স্লোগান। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তৃণমূল মারধরের অভিযোগ অস্বীকার করছে। পুলিশের উপস্থিতিতে এই তৃণমূলী হারমাদেরা আমাদের কার্যকর্তাদের আক্রমণ করে এবং বেধড়ক মারধর করে, বাইক ভাঙচুর করে। এটা দুর্ভাগ্যজনক। বিজেপি কি কোনো কর্মসূচি নিতে পারবে না তৃণমূল কংগ্রেসের এই শাসনকালে? এই রকম মনোবৃত্তি যাদের, তাদেরকে জনগণ দূরে ঠেলে দেবে এবং এর বিচার তো হবেই। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবেলা করব। তৃণমূলের কিছু লোক আমাকে পুরো লাথি মারলো, ঘুষি মারলো। আমার এইখানে ঘুষি মারছে, পিঠে ঘুষি মারছে, একদম পাকা রাস্তায় ফেলে একদম এলোপাতারি লাঠি সোটা দিয়ে লাথালাথি আর কি। আপনাদের কজনকে মারধর করে? আমি তো ছিলাম, আমার আগে আরও একজন নাকি হয়েছে। ওনার দেখা কোনোদিন পাওয়া যায় না, হঠাৎ করে আসবে আর মানুষকে বিশৃঙ্খলতার বিভ্রান্তিতে ফেলবে। এই যে গো ব্যাক স্লোগানটা কিসের জন্য? আমরা চাই না যে উনি এসে এই তুফানগঞ্জকে অশান্ত করুক, এর জন্য গো ব্যাক। উনাকে আমরা ভোট দিয়েছিল এই বাংলার মানুষ তথা তুফানগঞ্জের মানুষ, একটি কাজ পর্যন্ত করে নাই, কোথাও একটা ইটের কোনা পর্যন্ত ওনার জন্য বসেনি, তাহলে সে কেন আসবে আমাদের এখানে? দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তো রাজ্যপাল সেখানে পৌঁছানোর আগে ঘটনার কড়া নিন্দা করলেন। Such instances are on the increase in West Bengal. This shows a degeneration in society. Government has to act firm. We will certainly take stand steps to ward off such things in future. বর্ধমান মেডিকেল কলেজের হোস্টেল, অভিযোগ এই হোস্টেলে মদ বিক্রি হয়। আর এই অভিযোগ নিয়েই ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার, স্লোগান, পাল্টা স্লোগান। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে ফোনে। শরদিন্দু, মদ কারা বিক্রি করছে, কিভাবে মদ ঢুকছে, কি অভিযোগ উঠছে? দেখো, অভিযোগ উঠছে যে বয়েজ হোস্টেলের 7 নম্বর হোস্টেল থেকে এই যে কলেজের বাৎসরিক অনুষ্ঠান যে স্পন্দন, সেই স্পন্দন অনুষ্ঠান চলাকালীন মদ বিক্রি হয়েছিল এবং পড়ুয়ারাও দেদার সেই মদ্যপান করে এবং এই মদ বিক্রি বেআইনি এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত
তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি করে মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে অভিযোগ জানিয়েছিল পড়ুয়াদের একাংশ। এবং আজকে টিচার কাউন্সিলের বৈঠক চলছে এবং সেই বৈঠক চলাকালীন তারা তাদের যে দাবি, সেই দাবির সমর্থনে সেখানে জমায়েত হয় এবং কলেজের পড়ুয়াদের আরেক অংশ তারাও পাল্টা জমায়েত করে এবং স্লোগান দিতে থাকে। এবং এই দুই পক্ষ কাছাকাছি হয়ে যাওয়া এবং ব্যাপক উত্তেজনা দেখা যায় এবং তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তখন জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল বাহিনী এবং র্যাব পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত রাখা হয়েছে। তবে এখনো পরিস্থিতি উত্তেজনা রয়েছে, দুপক্ষই ধান্দায় বসে রয়েছে। ধন্যবাদ। কলেজে সুস্থ শান্তির পরিবেশ ফিরিয়ে দিতে হবে, অসাধু লোকজনদেরকে বের করতে হবে, সত্য এবং সততার সাথে কলেজ চলবে। এখানে লোকেরা ডাক্তার হতে এসছে, রেপিস্ট, ক্রিমিনাল বা সেক্সুয়াল অ্যাসল্টার নয়। কারণ আমাদের মনে হচ্ছে এত কিছুর পরে কর্তৃপক্ষ এই 15 জনের কাছে বেশি প্রিয়। গোটা কলেজ কি চাই তাই নয়, কারণ এদের কাছে হয়তো প্রিন্সিপালের কোনো লুকোনো ধন রয়েছে বা আমাদের কর্তৃপক্ষের কোনো লুকোনো ধন রয়েছে, যার জন্য আজকে ওরা সামনে দাঁড়িয়ে রয়েছে। আর কলেজের এখানে আপামোর 300 থেকে 400 ছাত্রছাত্রী দাঁড়িয়ে রয়েছে। 20 তারিখ এবং 21 তারিখ সেপ্টেম্বর মাসের যে স্পন্দন অনুষ্ঠান হয়, সেখানে বয়েজ হোস্টেল 1 রুম নম্বর 7 থেকে অনৈতিক এবং অবৈধ উপায়ে মদ বিক্রি করা হয়েছিল। সেই মদ বিক্রির যে ভিডিও, ছবি সব প্রমাণ নিয়ে আমরা ম্যামের কাছে একটা অভিযোগপত্র জমা দিই। সেই নিয়ে আজকে একটা বৈঠক বসেছে। আমাদেরকে প্রথমে এখান থেকে বের করে দেওয়া হচ্ছিল। আমরা বলেছিলাম সবাই বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাব, কিন্তু শুধুমাত্র আমাদেরকেই বার করা হয়, ওদেরকে বার করা হয়নি। সেই জন্য আমরা আবার এখানে এসে ধর্নায় বসেছি। দুর্গাপুরের খবর আরেকবার নজর রাখতে হবে। দুর্গাপুর ওই বেসরকারি মেডিকেল কলেজে যখন ওড়িশার মহিলা কমিশনের প্রতিনিধিরা ঢুকতে চাইছেন, তখন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, নিরাপত্তারক্ষী আটকে দিয়েছেন। কি হচ্ছে একটু শোনার চেষ্টা করি। কেউ একজন তো বলুক, সেটা ইনফরমেশনটা কেউ একজন তো এসে করে বলুক, কে ইনচার্জ আছে আপনাদের মধ্যে। এই মুহূর্তে এই বেসরকারি মেডিকেল কলেজের ভিতরে রাজ্যপাল সিবি আনন্দ বোস কিছুক্ষণ আগেই তিনি পৌঁছেছেন। এখানে নিরাপত্তা রয়েছে, প্রোটোকল রয়েছে। এবার ওড়িশার মহিলা কমিশনের প্রতিনিধিরা তারাও এখনই ঢুকতে চাইছেন, নিরাপত্তা রক্ষীরা তাদের গেটে আটকে দিয়েছেন, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। দেখুন বর্তমান যদি আপনারা দেখবে যে কিন্তু অপর পক্ষে ମୁଁ ଆପଣଙ୍କୁ କହି ରଖେ ଯେ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କ ଯେ ରାଜ୍ୟପାଳ এবং ତା ସହିତ ওড়িশার মহিলা কমিশনের প্রতিনিধিরা অভিযোগ করছেন নিরাপত্তা রক্ষীরা তাদের ঢুকতে দিচ্ছে না। কলেজ চত্বরের বাইরেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওনারা বলছে যে ওনারা ভেতর। আচ্ছা ঠিক আছে, तो कम से कम हम लोग को बोल दीजिए যে গভর্নর হ্যাঁ। দুর্গাপুরে আমাদের নজর থাকবে। দুর্গাপুরে এদিকে নিরাপত্তা রক্ষীরা, মাঝখানে ব্যারিকেড, বাইরে ওড়িশার মহিলা কমিশনের প্রতিনিধিরা। পাশাপাশি আরেকটা ছবি আপনাদের দেখাতে চাইব। প্রশাসনিক সহায়তা, সেই প্রশাসনিক সহায়তা ধীরে ধীরে উত্তরবঙ্গে প্রাণ ফিরছে। কিন্তু এই যে বই খাতা সব ভেসে গেছে, স্কুল টুল হচ্ছে না, পড়াশোনার কি হবে? পাঠশালা খুলেছেন বিডিও, দেখুন।
এই এলাকা তো বানভাসী হয়েছিল আর কি, জল জমেছিল প্রত্যেকটা বাড়িতে, অনেকেরই বই টই ভিজে গেছে, খাতাপত্র ভেসে গেছে, পেন্সিল ভেসে গেছে, রাবার ভেসে গেছে। সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি। এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি। এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই। এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি, অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে, সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি, বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে। দেখলেন তো কয়েকদিন আগে বন্যা হয়েছিল, সব বইপত্র একদম শেষ, দেখলেন চারপাশে। এখন ভিডিও সাহেব আসছে, 2 ঘন্টা থেকে পড়াচ্ছে। অবশ্য আজকে অনেক ভিড় আছে, ভালো লাগলো আজকে দেখে। বিপদ কেটেছে, ভারী বৃষ্টি কেন? আর সেরকম ভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তার কারণ মনসুনের বিদায়। হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে মনসুন বিদায় হচ্ছে, বাংলা থেকে বর্ষা বিদায়। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে একই সঙ্গে বিদায় বর্ষার। সিকিম ঝাড়খণ্ড থেকেও মৌসুমী বায়ু সরছে। নয়াদিল্লি, সেখানে রাজনৈতিক তৎপরতা বাড়ছে, বিভিন্ন ঘটনার সঙ্গে রাজনীতির যোগসূত্র তৈরি হচ্ছে। লালু প্রসাদ যাদব, তার বিরুদ্ধে চার্জশিট, আইআরসিটিসি মামলায় তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছে, যেখানে তার ছেলে তেজস্বী যাদবের নামও রয়েছে, রাবড়ি দেবীর নামও রয়েছে। তেজস্বী যাদব এবার মুখ্যমন্ত্রী হিসেবে তাকে প্রজেক্ট করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে প্রজেক্ট করা হচ্ছে। কদিন পরে বিহারে ভোট, ঠিক এরকম একটা জায়গায় কোন অভিযোগ, কোন মামলা, যে মামলায় চার্জ ফ্রেম করা হলো? মৈত্রী নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, কবেকার মামলা, কোন মামলা? খুব গুরুত্বপূর্ণ একটা সময় চার্জ ফ্রেম করা হয়েছে, জানিয়ে রাজনীতির অভিযোগ তো উঠবেই। একেবারেই দেখো, এই অভিযোগ তো উঠতে শুরু করেই দিয়েছে। একদিকে তেজস্বী যাদব তো বটেই, তাদের মহাগঠবন্ধনের অন্যতম সঙ্গী কংগ্রেসের তরফ থেকেও এই রাজনৈতিক যে এই গোটা সময়টাকে অত্যন্ত রাজনৈতিক বলে ব্যাখ্যা করা হচ্ছে। মূল মামলাটি হচ্ছে 2022 সালে একটি মামলা, 2022 সালের মে মাসে একটি মামলা ফাইল করা হয়, এবং যেখানে অভিযোগ ছিল যে 2004 থেকে 2009 সাল পর্যন্ত যখন লালু প্রসাদ যাদব তিনি রেলমন্ত্রী ছিলেন, সেই সময় আইআরসিটিসির 2টি হোটেলকে তিনি বকেয়া পাইয়ে দিয়েছিলেন, এবং সেখানে তাদেরকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য 2টি সংস্থার থেকে জমি নিয়েছিলেন অর্থাৎ, এবং সেই অভিযোগ উঠেছিল, এবং সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে ক্রিমিনাল কনস্পিরেসি পেয়েছে সিবিআই। আজকে সেই মামলার চার্জ গঠন হয়, এবং মনে রাখতে হবে এই অভিযোগ কিন্তু এফআইআর রুজু হয়েছিল 2022 সালে, এবং চার্জ ফ্রেম হচ্ছে তার 3 বছর বাদে, অর্থাৎ 2022-এর মেতে অভিযোগ দায়ের হয়েছিল, এফআইআর রুজু করেছিল সিবিআই, এবং তারপর 2025 সালের অক্টোবর মাস এখন এসে চার্জ ফ্রেম হলো। এবং আজকে ক্রিমিনাল কনস্পিরেসির সঙ্গে সঙ্গে চিটিং এবং জালিয়াতিরও চার্জ ফ্রেমিং করা হয়েছে। লালু প্রসাদ যাদব এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মৈত্রী, সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2022, ধন্যবাদ মৈত্রী, 2022 তার চার্জ ফ্রেম হচ্ছে 3 বছর পর 2025-এর অক্টোবরে, যেখানে নভেম্বরে ভোট। তেজস্বী যাদব কি বলছেন শুনুন। चुनाव आया है तो इस तरह की चीजें होंगी। शुरू से ही पॉलिटिकल वेंडेटा, जिस व्यक्ति ने 90,000 करोड़ का मुनाफा रेलवे को दिया, हर बजट में किराया कम किया, ऐतिहासिक रेलवे मंत्री के रूप से जानेंगे, हार्वर्ड एनसीआर से लेकर के आईएम के बच्चे लालू जी से पढ़ने आए, मैनेजमेंट गुरु के नाम से जाना गया। बिहार के लोग जानते हैं, देश के लोग जानते हैं कि सच्चाई क्या है। हम लोग हमेशा से लड़ते आए हैं, और तूफानों से लड़ने में मजा ही कुछ और है। जब तक भाजपा रहेगी और मेरा उम्र रहेगा, हम भाजपा से लड़ते रहेंगे।